রাজীব ও পল্লবীর বিয়ের পরে রাজীবের বাবা হরিনাথ বাবু তাদের দুজনকে একটা বাড়ি গিফট করলো, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। কিছুদিন পর তারা দুজন সেই বাড়িতে শিফট করলো। রাজীব সকালে অফিসে যেত ও সন্ধ্যার পর বাড়ি ফিরতো, আর পল্লবী এত বড় বাড়িতে একাই থাকতো। বাবা আমাদের অনেক সুন্দর একটা বাড়ি গিফট করেছে। এই গার্ডেনে আমি আরো সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাবো। কি হলো বৌরানী, শুধু কি ফুলের যত্ন নিলে হবে? এদিকে তো আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি চা বসিয়ে এসেছি, দুধটা একটু ফুটতে তো দাও। নাও, এখন ঘরে চলো, চাটা খেয়ে তাড়াতাড়ি করে আবার বেরোতে হবে। রাজীব ও পল্লবী ঘরে গিয়ে দেখে চাটা কালো হয়ে আছে। এ কি, আমি তো দুধ দিয়ে গেছিলাম, এখন হঠাৎ দুধটা কালো হয়ে গেল কেন? তুমি হয়তো দুধ দিতে ভুলে গিয়েছো চায়ের মধ্যে। সবসময় ঠাট্টা করো না রাজীব, আমার কথাটা একটু বিশ্বাস করো। আমি সত্যি দুধ দিয়ে গেছিলাম। দুধের জায়গায় অন্য কিছু দিয়ে দিয়েছো। ঠিক আছে, নাও এখন আবার নতুন করে চা বানাও, এমনিতেই আজকে অফিসে যেতে দেরি হচ্ছে। পল্লবী রাজীবকে আবার চা করে দিল। রাজীব অফিসে যাওয়ার পরে পল্লবী বাড়ির সব কাজ শেষ করে দুপুরে ঘুমিয়েছিল। ঠিক তখনই একটা ভয়ানক আওয়াজ পল্লবীর কানে আসলো। পল্লবী উঠে বাড়ির সব জায়গায় গিয়ে দেখলো সেখানে কিছুই নেই। তারপর সে বাগানে এসে দেখে একজন লোক গেটের ভিতর দাঁড়িয়ে আছে। কে ওখানে? আরে, আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? ওখানে কে দাঁড়িয়ে আছেন? পল্লবী ওই লোকটার কাছে গিয়ে দেখে সে লোকটির কোনো চুল নেই, নাক নেই, চোখ মুখ কিছুই নেই। পল্লবী ভয়ে সেখান থেকে ঘরে চলে আসলো। কি হলো কি, এত ভয় পাচ্ছ কেন? তোমার সারা শরীর ওভাবে কাঁপছে কেন? তুমি এই সময়ে বাড়িতে? তোমার তো অফিসে থাকার কথা। হ্যাঁ, আমি অফিসে ছিলাম, একটা ফাইল নিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার আসতে হলো। কিন্তু বৌরানী, তুমি কাঁপছো কেন সেটা তো বলো। আমি আমি বাইরে। কি আমি করছো? ওই যে গেটের সামনে একটা লোক দাঁড়িয়েছিল, ওই লোকটার না আছে চোখ না আছে মুখ, খুব ভয়ানক দেখতে। তুমিও না, কি কি যে ভাবো বাড়িতে বসে বসে। এটা তোমার মনের ভুল, বেশি ভাবলে এমনটা হয়। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখলাম, আর রাজীব আমার কথাটা বিশ্বাসই করলো না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এখন আবার কে আসলো? ও মা, আপনি? আসুন আসুন, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমার সারাদিনে একা একা থাকতে ভালো লাগে না। বৌমা, তুমি এগুলা নিয়ে রান্নাঘরে রাইখা দাও, আমি স্নানটা কইরা আসি। রাস্তাঘাটে এত ধুলা, শরীরটা কেমন কেমন করতাছে। হ্যাঁ মা, আপনি যান, ওই তো ওইদিকে বাথরুমটা। বৌমা, কি রানতে হইব আমারে কও, আমি রান্ধি। না মা, আপনি বসুন, টিভি দেখুন, রান্না অনেক আগেই করে রেখেছি। তারা দুজনে মিলে টিভি দেখছিল। তখনই হঠাৎ কিসের আওয়াজ ভেসে আসলো। এইটা কি এর শব্দ শোনা যাইতাছে বৌমা? এটা তো জলের আওয়াজ। আপনি স্নানের শেষে হয়তো কল বন্ধ করতে ভুলে গেছেন, আমি বন্ধ করে আসছি। কিন্তু বৌমা, আমি তো কল বন্ধ করছি, আমার ঠিক মনে আছে। আচ্ছা মা, আমি দেখে আসছি, আপনি বসুন। পল্লবী বাথরুমে যাওয়ার সাথে সাথে সে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এ তো আজব ঘটনা ঘটছে, কিছুই তো বুঝতে পারছি না। তারপর রাতে রাজীব পল্লবীকে বলল, কি হলো বৌরানী, এত কি চিন্তা করতেছো? আমরা এই বাড়িতে আসার পর থেকেই কেমন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বউ, তুমি কি এখনো বাচ্চা মেয়ে নাকি?
ওসব ভূত প্রেত বিশ্বাস করো? তোমাকে তো বলেছি এসব নিয়ে বেশি ভাবলে মাথায় সব সময় এগুলোই ঘোরাঘুরি করে। তুমি আমার কথা একটুও বিশ্বাস করছো না, তাই তুমি এমন কথা বলছো। হয়েছে হয়েছে, নাও আর চিন্তা করতে হবে না, এখন ঘুমিয়ে পড়ো তো। পরের দিন সকালে মা, তোমার কি কি ওষুধ শেষ হয়েছে বলো, আমি আসার সময় নিয়ে আসবনি। আরো কিছুদিন যাইব, শেষ হোক আগে, শেষ হইলে তোরে কমুনি। আচ্ছা ঠিক আছে। সকালে রাজীবের মা জামা কাপড় নাড়ার জন্য ছাদে যাচ্ছিল। ছাদে গিয়ে দেখলো একটা কঙ্কাল পড়ে আছে। বৌমা, ও বৌমা, রাজীব তাড়াতাড়ি আয়। রাজীব ও পল্লবী ছাদে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। কি হয়েছে কি, এভাবে চিৎকার করছো কেন? আমি এইখানে একটু আগেই একটা কঙ্কাল দেখছি, এখন আবার নাই, কই গেল গারে? উফ মা, তুমিও না, ওটা তোমার মনের ভুল। বৌমা, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি কইতাছি, এখানে সত্যি একটা কঙ্কাল আসিল। মা, আমি আপনার কথা বিশ্বাস করি, কারণ আমিও কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। এই বাড়িতে মনে হয় কোনো পেতনি বা ভূত আছে। ঠিক ধরেছেন, কিন্তু এখন উপায় কি? কি করব আমরা? চলো বৌমা, আমরা কোনো সাধু বাবার কাছে যাই। হ্যাঁ মা, চলুন। সাধু বাবার কথা শোনা মাত্রই এক পেতনি বলে উঠল, তোদের আমি বন্দি করে রাখবো, তোদের সাহস কত বড়, তোরা সাধুর কাছে যেতে যাচ্ছিস? আমাদের ছেড়ে দাও, কে তুমি? এই বাড়িতে তুমি কেন থাকো? এই বাড়ির নিচে ছিল এক কবরস্থান, সেখানে আমরা থাকতাম। সেই কবরস্থানে আমরা বেশ ভালোই ছিলাম, কিন্তু তোর শ্বশুর আমাদের কবরের ওপর এই বাড়ি তৈরি করেছে, যার ফলে অনেক ভূত শাকচুন্নিদের কষ্ট হয়েছে। সেই জন্যই আমরা এখন এই বাড়িতেই থাকি। ঠিক তখনই রাজীব আড়াল থেকে সব দেখে ফেলেছিল। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমাদের ছাইরা দাও। তোদের ছেড়ে দিলে তোরা সাধুর কাছে চলে যাবি, আর সেটা আমরা হতে দেব না। তখনই আরও পেতনি ও শাকচুন্নি সেখানে আসলো ও পল্লবী ও তার মাকে ঘিরে রেখেছিল। আর ওদিকে রাজীব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাধু বাবার খোঁজে। একটা জঙ্গলের মধ্যে বট গাছের নিচে বসেছিল এক সাধু বাবা। বাবা, আমার মা ও স্ত্রী অনেক বিপদে আছে, আপনি ওদের বাঁচান প্লিজ। দাঁড়া, আমি দেখছি আমার দৃষ্টিশক্তি দিয়ে কি হয়েছে। সাধু বাবা তার দৃষ্টিশক্তি দিয়ে সবকিছু দেখলো ও বলল, তোর স্ত্রী তোকে অনেক আগেই বলেছিল, কিন্তু তুই বিশ্বাস করিসনি। তোর উচিত ছিল অনেক আগেই ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার, কারণ ওই বাড়ির নিচে এক বিশাল কবরস্থান ছিল। আমরা ওই বাড়ি ছেড়ে দূর কোথাও চলে যাব, আপনি আগে আমার মা ও স্ত্রীকে বাঁচান। আরে ভয়ের কিছু নেই, ওই পেতনিরা কিছু করতে পারবে না, আর সাথে সাথে ওই বাড়ি ছেড়ে চলে যাবি। তারা তাড়াতাড়ি করে সেই বাড়ি ছেড়ে চলে গেল।